প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা আজকে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে বস্তুর উপর তাপের প্রভাব। এর আগে আমরা এই অধ্যায় থেকে আর 3টি ক্লাস করেছি। আজকে এই অধ্যায়ের 4র্থ ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়ে ক্লাস নেব একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। আজকে আমরা তরল পদার্থের প্রসারণ দেখব এবং গ্যাসের প্রসারণ দেখব। এই অধ্যায় থেকে যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তরল পদার্থের প্রসারণ এবং গ্যাসের প্রসারণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে তরল পদার্থের প্রসারণ নিয়ে একটু আলোচনা করি। তরল পদার্থের প্রসারণ, তরলের প্রসারণ যদি বলি, তরলের আমরা জানি যে তরল যে পদার্থ তার যে প্রসারণ হয় সেই প্রসারণকে দুই ভাগে ভাগ করা হয় বা দুই প্রকারের প্রসারণ হতে পারে। এক, তরলের প্রকৃত প্রসারণ, দুই হচ্ছে আপাত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ কি? প্রকৃত প্রসারণ হচ্ছে তরল পদার্থকে যদি পাত্রে না নিয়ে উত্তপ্ত করা হয়, যদি করা যেতে পারে বা করা যায়, তাহলে এই তরল পদার্থের যতটুকু প্রসারণ ঘটবে তাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ। আমি আবার বলছি যে তরল পদার্থকে কোনো পাত্রে না নিয়ে যদি এই তরল পদার্থকে উত্তপ্ত করা হয় বা তাপ দেওয়া হয়, তাহলে তরলের যতটুকু প্রসারণ ঘটে বা ঘটবে তাকে বলা হবে তরলের প্রকৃত প্রসারণ। আর আপাত প্রসারণ হচ্ছে তরল পদার্থকে কোনো পাত্রে রেখে যদি উত্তপ্ত করা হয়, তাহলে তরলের যতটুকু প্রসারণ ঘটে তাকে বলা হয় আপাত প্রসারণ। তো প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে যে পার্থক্য হচ্ছে, প্রকৃত প্রসারণ হচ্ছে তরলকে পাত্রে না রেখে যদি কোনো উপায়ে যদি উত্তপ্ত করা যেতে পারে বা উত্তপ্ত করা যেত, তাহলে যতটুকু এর প্রসারণ ঘটতো সেটা হচ্ছে প্রকৃত। আর আপাত প্রসারণ হচ্ছে পাত্রে রেখে উত্তপ্ত করলে এর যতটুকু প্রসারণ ঘটে তাকে বলা হয় আপাত প্রসারণ। প্রকৃত প্রসারণকে আমরা যদি ভি আর এবং আপাত প্রসারণকে ভি এ দ্বারা প্রকাশ করতে পারি, যে তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে ভি আর আপাত প্রসারণ হচ্ছে ভি এ। এবার আমরা এই তরলের প্রসারণ সংক্রান্ত একটা চিত্র আমরা লক্ষ্য করি। আমরা এই একটা পাত্র, এই পাত্রে ধরো তরল পদার্থ আছে, এই পাত্রে তরল পদার্থ আছে, এই এ পর্যন্ত তরল পদার্থ আছে পাত্রে। এখন আমরা যদি একটা স্পিরিট ল্যাম্প অথবা একটা ল্যাম্প দিয়ে তাপ দিই, তাহলে প্রথমে আমরা দেখব যে এই পাত্র তাপ গ্রহণ করবে। আমাদের এই তাপ গ্রহণ করবে প্রথমে হচ্ছে পাত্র। তাপ গ্রহণ করার ফলে পাত্র প্রসারিত হবে। তো পাত্র প্রসারিত হলে তরল নিচে নেমে যাবে। ধরলাম আমরা পাত্র প্রসারিত হলো, তরল নিচে নেমে আসলো বি বিন্দুতে, অর্থাৎ পাত্রটি প্রসারিত হওয়ার পরে তরল একটু নিচে নেমে আসলো। এরপরে আমরা তাপ দেওয়া শুরু করলাম বা তাপ দেওয়া চলতে থাকলো। কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে তরল এই পর্যন্ত পৌঁছে গেছে, সি, অর্থাৎ তাপ দেওয়ার প্রথম পর্যায়ে তরল নেমে গেল বি বিন্দু পর্যন্ত। কিছুক্ষণ তাপ দেওয়ার পরে তরলটি চলে আসলো সি বিন্দুতে, সি বিন্দু পর্যন্ত। তাহলে এ বিটা হচ্ছে পাত্রের প্রসারণ। এখানে এবি ইকুয়ালস টু পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ ভিজি দ্বারা যদি প্রকাশ করি, আর পাত্রের প্রসারণ। এবার আমরা এই যে তরল পদার্থ
এই বি থেকে সি বিন্দুতে পৌঁছালো। আমরা আপাত দৃষ্টিতে আমরা ধরতে পারি যে এ বিন্দু পর্যন্ত তরল ছিল, আমরা সি বিন্দুতে পৌঁছালো, তো এসি। তাহলে এসিটা কি হবে? এসি হবে তরলের আপাত প্রসারণ। আপাত প্রসারণ একে আমরা যদি ভি এ দ্বারা প্রকাশ করি। এবার আমরা তরলের প্রকৃত প্রসারণ কিভাবে নির্ণয় করব? অ্যাকচুয়ালি তরল বি থেকে তো সি তে উঠলো, ছিল এতে, পাত্র প্রসারিত হলো, নেমে গেল বিতে। এবার বি থেকে অ্যাকচুয়ালি সি বিন্দুতে পৌঁছালো। তো তরলের প্রকৃত প্রসারণ কি? প্রকৃত প্রসারণ VR equals to VA plus VG, অর্থাৎ পাত্রের প্রসারণ এবং তরলের আপাত প্রসারণ যোগ করে দিলে তরলের প্রকৃত প্রসারণ পাওয়া যায়। তো আমি আবার বলছি যে তরলের আপাত প্রসারণ এবং পাত্রের যে প্রসারণ, এই পাত্রের প্রসারণ এবং আপাত প্রসারণ যোগ করে দিলে প্রকৃত প্রসারণ পাওয়া যায়। তো প্রকৃত প্রসারণ হচ্ছে VR equals to BA plus BG। এই হচ্ছে তরল পদার্থের প্রসারণ সম্পর্কিত আলোচনা। এবার আমরা চলে যাব গ্যাসের প্রসারণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তরলের চাইতে বেশি প্রসারিত হয় গ্যাস। গ্যাসীয় পদার্থের প্রসারণ হয় বেশি, তরল পদার্থের চাইতে গ্যাসীয় পদার্থের প্রসারণ হয় বেশি। তো আমরা আদর্শ গ্যাসের একটা সমীকরণ জানি, সেটা হচ্ছে PV equals to nRT। সেখানে P হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে আয়তন, N হচ্ছে মূল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এর একটা মান পাওয়া যায়, এবং T হচ্ছে তাপমাত্রা। এই হচ্ছে মোটামুটি চলকগুলোর পরিচয়। এই চলকগুলো দিয়ে আদর্শ গ্যাসের একটা সমীকরণ প্রকাশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা যদি গ্যাসের প্রসারণের জন্য আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি, যে একটা গ্যাস সেটা T1 তাপমাত্রায়, এর আয়তন হচ্ছে V1, T2 তাপমাত্রায় এর আয়তন হচ্ছে V2। যে কোনো গ্যাসীয় পদার্থের টেম্পারেচার যখন T1, তাহলে আয়তন হবে V1, তাপমাত্রা যখন T2, আয়তন হবে V2। তাহলে আমরা কি পাই? তাহলে আমরা তাপমাত্রার পার্থক্য কতটুকু পাই? আমরা যদি বলি যে তাপমাত্রার পার্থক্য ডেল্টা T equals to T2 minus T1। আয়তন বৃদ্ধি যদি বলি, ডেল্টা V equals to V2 minus V1। এই হচ্ছে তাপমাত্রার পার্থক্য। ডেল্টা T তে আয়তন বৃদ্ধি পেল ডেল্টা V, আর ডেল্টা V equals to হচ্ছে V2 minus V1। তো এই ক্ষেত্রে গ্যাসের আয়তন প্রসারণ সহগকে যদি আমরা গামা P দ্বারা প্রকাশ করি, বা বিটা P দ্বারা যদি প্রকাশ করি আয়তন প্রসারণ সহগকে গ্যাসের, তাহলে আমরা পাই ডেল্টা V ডিভাইডেড বাই V1 ডেল্টা T। এই একটা রিলেশন আমরা পেয়ে যাই। গ্যাসের আয়তন প্রসারণ সহগ যদি বিটা P হয়, তাহলে বিটা P ইকুয়ালস টু ডেল্টা V ডিভাইডেড বাই V1 ডেল্টা T। এই হচ্ছে মোটামুটি একটা সম্পর্ক। তো একটু এদিকে একটু মুছে নিই। এবার যদি আমরা এটা কাজ করি, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা বলছিলাম যখন T1 আয়তন তখন V1। তো এই ক্ষেত্রে আমরা এই 1 নং সমীকরণটা লিখতে পারি। এই যে সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ, লিখতে পারি PV1 equals to nRT1। অর্থাৎ যদি একই চাপ যদি নির্দিষ্ট থাকে,
এবং টেম্পারেচার যদি T1, এই টেম্পারেচারে যদি আয়তন V1 হয়, তাহলে আমরা PV1 = nRT1 লিখতে পারি। সমীকরণ দিলাম আমরা 2। এবং এখন আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে আয়তন বাড়বে, অর্থাৎ এই ক্ষেত্রে PV2 হবে nRT2। এই সমীকরণ দিলাম আমরা 3। তা আমি আমরা বলি যে একই চাপে অর্থাৎ নির্দিষ্ট চাপে যদি ওই গ্যাসের তাপমাত্রা T1 হয় এবং এই T1 তাপমাত্রা যদি এর ভলিউম হয় V1 এবং তাপমাত্রা T2 তে যদি এর ভলিউম হয় V2, তাহলে আদর্শ গ্যাস সমীকরণকে আমরা লিখতে পারি PV1 = nRT1, PV2 = nRT2। এবার আমরা সমীকরণ 3 থেকে যদি 3 - 2 অর্থাৎ 3 থেকে 2 নং যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়ায় PV2 - PV1 = nRT2 - nRT1। এই একটা সমীকরণ আমরা বিয়োগ করলে পাই, বা এখান থেকে P যদি কমন নেই V2 - V1 = nR যদি কমন নেই T2 - T1। এখন এই সমীকরণের বাম পাশে যদি PV1 এবং ডান পাশকে যদি nRT1 দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়ায় PV2 - V1 / PV1 = nRT2 - T1 / nRT1। আমরা এই সমীকরণের বাম পাশকে PV1 দ্বারা ভাগ করলাম এবং ডান পাশকে যদি nRT1 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই, আমরা যদি একটু এখানে লিখে ফেলি যে আমরা কি পাই, PP কাটা যাবে, থাকবে বা V2, আচ্ছা V2 - V1 সমান আমরা ডেল্টা V লিখতে পারি। ডেল্টা V / V1 = n ডিভাইড করলে বা অর্থাৎ কাটা যায়, আর এ বাদ দেওয়া যায়। T2 - T1 সমান লিখতে পারি ডেল্টা T / T1। আমরা এই সমীকরণটাকে অর্থাৎ এই অংশটাকে V2 - V1 কে লিখতে পারি ডেল্টা V, T2 - T1 কে লিখতে পারি ডেল্টা T। আর এখানে nr কাটা যায়, PP বাদ দেওয়া যায় আর V1 থাকে। এবার যদি আমরা আর আগে গুণ দিই বা ডেল্টা V / V1 ডেল্টা T = 1/T1। আমরা প্রথম দিকে একটা সম্পর্ক পেয়েছিলাম বিটা P = ডেল্টা V / V1 ডেল্টা T। এই একটা রিলেশন পেয়েছিলাম, রিলেশনটা ছিল গ্যাসের আয়তন প্রসারণ সহ। গ্যাসের আয়তন প্রসারণ সহ আমরা আয়তন প্রসারণ সহ বিটা P দ্বারা প্রকাশ করেছিলাম। তো এই ক্ষেত্রে এই অংশটাকে যদি বিটা P লেখা যায় বা বিটা P = 1/T1, 1/T1, এই একটা সম্পর্ক আমরা পেয়ে যাই। বিটা P = 1/T1। এর থেকে আমরা কি বুঝি? এর থেকে বোঝা যায় যে তাপমাত্রা যত কম হবে গ্যাসের প্রসারণ তত বেশি হবে। এর থেকে বোঝা যায় তাপমাত্রা কম হলে গ্যাসের প্রসারণ বেশি হয়। এই রিলেশন থেকে আমরা পাই তাপমাত্রা যত কম হবে গ্যাসের প্রসারণ তত বেশি হবে। তো আমরা এই সমীকরণটা এইভাবে এস্টাবলিশ করতে পারি। আমরা যদি বলি যে দেখাও যে গ্যাসের আদর্শ গ্যাসের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা যত কম হয় গ্যাসের প্রসারণ তত বেশি হয়, আমরা এই বক্তব্যটাকে গাণিতিকভাবে আমরা প্রকাশ করে দিতে পারি যে এই সমীকরণ দ্বারা অর্থাৎ এই রিলেশন দ্বারা আমরা বোঝাতে পারি যে টেম্পারেচার যত কম হবে অর্থাৎ তাপমাত্রা যত কম হবে এর প্রসারণ তত বেশি হবে। তো আমরা প্রিয় শিক্ষার্থী কিন্তু গ্যাসের প্রসারণ জানলাম, অর্থাৎ গ্যাস
তাপমাত্রা বৃদ্ধি করলে প্রসারিত হয়, কতটুকু প্রসারিত হবে বা কিভাবে প্রসারিত হবে আমরা দেখলাম যে টেম্পারেচার যত কম হবে এর প্রসারণটা তত বেশি হবে। আচ্ছা, তো এই পর্যায়ে অর্থাৎ আমরা যদি সেটা অন্যভাবে বলি যে একটা নির্দিষ্ট গ্যাসে চাপে একটা নির্দিষ্ট তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে যতটুকু প্রসারণ হবে, একই চাপে কম তাপমাত্রায় গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে প্রসারণ তার চেয়ে বেশি হবে। অর্থাৎ প্রেসার যদি একটা নির্দিষ্ট রাখা হয়, একটা নির্দিষ্ট টেম্পারেচারে যতটুকু গ্যাসের প্রসারণ ঘটবে, ঠিক এর চেয়ে কম টেম্পারেচারে এর প্রসারণটা বেশি করবে যদি এর চাপটা স্থির থাকে। তো এইবার আমরা আরেকটা বিষয় একটু লক্ষ্য করব। আমরা এই অংশটা যদি একটু মুছে দেই, আমরা আরেকটা বিষয় দেখতে চাই, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আমরা আপেক্ষিক তাপ দেখব। আপেক্ষিক তাপ, পদার্থের আপেক্ষিক তাপ। একক ভরের কোন বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলা হয়। আমরা যদি অন্যভাবে বলি যে 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলা হয়। আমরা এই ক্ষেত্রে যদি m ভরের কোন বস্তুর তাপমাত্রা, m ভরের কোন বস্তুর তাপমাত্রা ডেল্টা টি পরিমাণ বৃদ্ধি করতে যদি কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়, m ভরের কোন বস্তুর তাপমাত্রা ডেল্টা টি পরিমাণ বৃদ্ধি করতে যদি কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে আপেক্ষিক তাপ S equals to Q by M delta T। এই সমীকরণ দিয়ে, এই সূত্র দিয়ে আপেক্ষিক তাপ প্রকাশ করা যায়। অর্থাৎ একক ভরের কোন বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ। তো m কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা যদি ডেল্টা টি পরিমাণ বৃদ্ধি করতে কিউ পরিমাণ তাপ দিতে হয়, তাহলে আপেক্ষিক তাপ কত হবে? আপেক্ষিক তাপ হবে S equals to Q by M delta T। তো এই ক্ষেত্রে আমরা যদি কিউ এর মান জানি, কত কেজি ভর, বস্তুর ভর যদি জানি এবং কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করতে হবে সেটাও যদি আমরা জানি, তাহলে এই সমীকরণের সাহায্যে বস্তুর আপেক্ষিক তাপ নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বই থেকে কিভাবে আপেক্ষিক তাপ নির্ণয় করতে হয় এই জাতীয় যত গাণিতিক সমস্যা আছে সেই সমস্যাগুলো তোমরা বসে বসে সমাধান করবে। আর গ্যাসের প্রসারণ এবং তরলের প্রসারণ সম্পর্কে আমরা যে আলোচনা করেছি সেখান থেকে তোমরা ধারণা নিতে পারবে। তো বাসায় বসে প্র্যাকটিস করো। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।